নিন্দুকদের একটাই প্রশ্ন, কি হলো এত ঘটা করে রাম মন্দির তৈরি করে? এতে সাধারণ মানুষের কি লাভ হলো, দেশের কি লাভ হলো, কটা গরিবের পেটে ভাত উঠল, সর্বোপরি অযোধ্যার কি লাভ হলো? সেই সব নিন্দুকদের জানাই, এই রাম মন্দির তৈরিতে অযোধ্যা পেল অযোধ্যাধাম জাংশনের মতন এক বিশাল রেলওয়ে স্টেশন, মহর্ষি বাল্মীকি মুনি এয়ারপোর্টের মতো এক বিশাল নবনির্মিত এয়ারপোর্ট, নতুন বাসস্ট্যান্ড সহ নতুন পরিবহন ব্যবস্থা। এর ফলে হাজারো যুবক যুবতী পেল নতুন কর্মসংস্থান। ব্যবসা না চলা ছোট অযোধ্যার সেই সাধারণ ব্যবসাদার পেল ব্যবসার এক নতুন গতি। দেশ পেল এক নতুন ট্যুরিজম সেক্টর। না খেতে পাওয়া অযোধ্যার রাস্তায় রাস্তায় ঘোরা ভিখারিটা পেল দুবেলা পেট ভরে খাওয়া ভান্ডারার খাবার। এবং সর্বোপরি অযোধ্যাবাসী সহ গোটা দেশ পেল সত্যিকারের এক ন্যায়। রামলালা ফিরে পেল তার নিজের জন্মস্থান। এবার আমার প্রশ্ন সেই সব নিন্দুকদের উদ্দেশ্যে, যখন আপনারা হাজারো লাখো টাকা খরচা করে নিজের উন্নত জীবনযাপন কাটানোর জন্য, স্ট্যাটাস মেনটেনের জন্য মানুষকে লাখো লাখো টাকার পার্টি দেন, তখন আপনাদের সেই ভাবনা চিন্তা কোথায় থাকে? 22শে জানুয়ারি 2024 রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয় নবনির্মিত এই রাম মন্দিরে। কিন্তু আজও এই অযোধ্যা রাম মন্দির নিয়ে বহু মানুষের একটাই কথা, রাম মন্দির বা রাম হলো কোনো একটা পলিটিক্যাল জায়গা। কিন্তু তাদের কাছে আমার একটাই প্রশ্ন, রাম কি কখনো বলেছেন আমি অমুক পার্টির লোক, তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের কর্মসংস্থান দেব? তাহলে কেন এত জটিলতা? রামায়ণ, মহাভারত এগুলি সবই হলো আমাদের জাতীয় মহাকাব্য। বরাবরই প্রভু শ্রীরামকে বিষ্ণুদেবের অবতার বলেই জেনে এসেছি। কথায় আছে, যে ভূমিতে কোনোদিনও যুদ্ধ হয়নি সে ভূমির নাম অযোধ্যা। কিন্তু আজকের এই অযোধ্যা নগরীতে লাগাতার 500 বছর ধরে চলে এসেছে অধিকারের লড়াই। একটাই দাবি, রামলালাকে তার ঘর ফিরিয়ে দিতে হবে। আজকের প্রজন্মের অনেকের কাছেই এই অযোধ্যার লড়াইটা অজানা। তারা জানে এখানে মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়েছে, তাই অযোধ্যা রাম মন্দির নিয়ে এত বিতর্ক, এত জটিলতা। কিন্তু অযোধ্যাকে জানতে গেলে তার ইতিহাস অবশ্যই জানা উচিত প্রতিটা ভারতবাসীর। সাল তখন 1528। ভারতে তখন মোগল সম্রাট বাবরের রাজত্বকাল। ইতিহাস বলে এই মুঘল, তুগলক, লোদি এরা সবাই ভিন দেশের লোক, যারা বিভিন্ন সময় ভারতবর্ষে এসে দেশীয় শাসকদের যুদ্ধে পরাজিত করে নিজেদের শাসন অধিকার কায়েম করেছে। ধ্বংস করেছে অসংখ্য হিন্দু মন্দির স্থাপত্য, ধর্মান্তরে বাধ্য করেছে বহু সনাতন ধর্মের মানুষকে। এই বাবরের সেনাপতি ছিলেন মীর বাকি। তিনি একটি মসজিদ নির্মাণ করেছিলেন ঠিক সেই স্থানে যেখানে বহু বছর ধরে ছিল শ্রীরামচন্দ্রের জন্মভূমি, তার বাসস্থান রাম মন্দির। মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ করে তিনি নাম দিয়েছিলেন বাবর ই মসজিদ। শাসক তার ক্ষমতা দিয়ে মানুষকে দাবিয়ে রাখতে পারে, কিন্তু ঈশ্বরের প্রতি তার আবেগ আদৌ কি আটকে রাখা সম্ভব? মুঘল যুগে শুধু রাম মন্দির নয়, আরও অনেক মন্দির ভেঙে কোনো না কোনো মুঘল স্থাপত্য নির্মাণ হয়েছে। যেমন বারাণসীর জ্ঞানবাপী মসজিদ, মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি কংসের কারাগারে ঔরঙ্গজেবের দরগা। বাবরি মসজিদ নির্মাণের 190 বছর পর, সালটা তখন 1717। জয়পুরের রাজা দ্বিতীয় জয়সিং বাবরি মসজিদ চত্বরে একটি চবুতর নির্মাণ করলেন, যেখানে রামলালাকে রেখে তার পুজো শুরু হলো, যেটা আজও রয়েছে সেই একই জায়গায়। সাল তখন 1814। ফৈজাবাদ, যার বর্তমান নাম অযোধ্যা ক্যান্টনমেন্ট, সেখানে এক ইংরেজ অফিসার তার জার্নালে প্রকাশ করলেন বাবরি মসজিদের ভেতরের আর্কিটেকচার হুবহু মিলে যায় হিন্দু স্থাপত্য শৈলীর সঙ্গে। এই রিপোর্ট বেরিয়ে আসার পর পুরো দেশ জুড়ে শুরু হলো আন্দোলন। একটাই দাবি, রামকে তার ঘর ফিরিয়ে দিতে হবে। 1855 সাল, অবাধের নবাব তখন ওয়াজেদ আলী শাহ। তার শাসনকালে অযোধ্যায় হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে শুরু হলো সাম্প্রদায়িক অশান্তি। তার কারণ, রাম জন্মভূমির ভিতরে হিন্দুদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই অশান্তি থামাতে 1859 সালে রামলালার চবুতর আর বাবরি মসজিদের মাঝে তার কাটার বেড়া লাগিয়ে দিল তৎকালীন ইংরেজ সরকার। 30 বছর পর 1885 সাল এই মন্দিরের মামলা উঠে পরাধীন ভারতবর্ষের ফৈজাবাদ কোর্টে। দাবি ছিল রামলালার অস্থায়ী চবুতরকে সরিয়ে সেখানে স্থায়ী মন্দিরের নির্মাণ করতে হবে, কিন্তু তৎকালীন আদালত এই মন্দির নির্মাণের নিষেধাজ্ঞা জারি করে দেয়। সাল তখন 1934। এই বিবাদ আবারও সাম্প্রদায়িক সংঘাতের রূপ নেয়। এই সংঘাতে বাবরি মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর বাবরি মসজিদে নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে দেয় তৎকালীন ইংরেজ সরকার। পরাধীন ভারতবর্ষে একদিকে তখন চলছে দেশ স্বাধীনের লড়াই, অন্যদিকে প্রায় 400 বছর ধরে চলে আসা রাম জন্মভূমি প্রতিষ্ঠার লড়াই।
1947 সাল দেশ স্বাধীন হলো, কিন্তু তৎকালীন স্বাধীন ভারতের সরকার এই ব্যাপারে কোনোভাবেই কোনো পদক্ষেপ নিলেন না। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। 1949 সালে একটা খবর ছড়ালো, বাবরি মসজিদের ভেতরে শ্রীরামচন্দ্রের মূর্তি পাওয়া গেছে। আবারও শুরু হলো সাম্প্রদায়িক অশান্তি। এবার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেল যে হায়দ্রাবাদ কোর্টের নির্দেশে বাবরি মসজিদের দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হলো। এরপর শুরু হলো দীর্ঘদিনের আইনি লড়াই। হিন্দু মুসলিম এই দুই পক্ষের বিবাদের কেন্দ্রবিন্দু বাবরি মসজিদের জমির মালিকানা আসলে কাদের। এদিকে তৎকালীন সরকার কোনো পদক্ষেপ না নিয়ে দুই নৌকায় পা রেখে চলছিল। উদ্দেশ্য একটাই, হিন্দু ভোট ও মুসলিম ভোট দুই পেতে হবে। সালটা তখন 1986 সাল। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন রাজীব গান্ধী। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে 37 বছর পর ঝুলন্ত বাবরি মসজিদের গেটে তালা খুলে দেওয়া হলো, যাতে হিন্দুরা তাদের রামলালার পুজো করতে পারে সেই আগের চৌতরাতে। 25 সেপ্টেম্বর 1990 সাল ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রবীণ নেতা রামকৃষ্ণ আডবাণী এই আন্দোলনকে তাদের দলীয় আন্দোলন বলে গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রার সূচনা করেন। তার রথ আটকে দেওয়া হলো বিহারে এবং তাকে গ্রেপ্তার করা হলো। 30 অক্টোবর 1990 অযোধ্যায় কর সেবকদের জমায়েত হলো। কর সেবক হচ্ছে তারা যারা হিন্দু ধর্ম রক্ষার আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত। সেদিন তারা বাবরি মসজিদের ওপর উঠে সনাতন ধর্মের পতাকা উত্তোলন করে। পুলিশ তাদের আটকানোর অনেক চেষ্টা করে। পুরো অযোধ্যা জুড়ে জারি করা হয় কারফিউ, কিন্তু তাতেও কোনো ফল না হওয়ায় সেই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব কর সেবকদের উপর গুলি চালানোর নির্দেশ দেন, যার ফলে প্রায় 55 জন কর সেবকের মৃত্যু হয়, যেটা সরকারিভাবে 17 জন। 5 ডিসেম্বর 1992 তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং এইদিকে প্রায় 2 লক্ষ কর সেবক বাবরি মসজিদের সামনে জড়ো হয়ে সেই দিন মন্দিরের 3টি গম্বুজকে ধূলিসাৎ করে দেয়। এই ঘটনার পর পুরো উত্তরপ্রদেশ জুড়ে শুরু হলো অশান্তি, যার ফলে জারি করা হয় রাষ্ট্রপতি শাসন। সাম্প্রদায়িক সংঘাতে আহত কিংবা নিহত হয় বহু মানুষ। 90-এর দশকে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, তখন তাদের ঘোষণাপত্রের একটি পার্টি ছিল অযোধ্যা রাম মন্দির নির্মাণের আইনি লড়াই। রাজনৈতিক লড়াই, দেশবাসীর আবেগ, সবকিছুর পরে 2019-এ 9 নভেম্বর সুপ্রিম কোর্ট ওই বিবাদ স্থলে রাম মন্দির বানানোর অনুমতি দেয় এবং একই সাথে মসজিদ নির্মাণের জন্য বৈকল্পিক একটি জমি খোঁজারও আদেশ দেয়। 5 ফেব্রুয়ারি 2020 রাম মন্দির নির্মাণ ট্রাস্ট তৈরি করা হয়। এরপর শুরু হয় রাম মন্দির নির্মাণ কাজ। এই ছিল রাম মন্দির নির্মাণের 500 বছরের নেপথ্য কাহিনী। এবছর 2024 সালে রামনবমীর ঠিক প্রাক মুহূর্তে হাজির হয়েছিলাম অযোধ্যা নগরীতে। এবছর অযোধ্যা নগরীতে রামনবমী কিভাবে পালিত হলো তা আমি ইতিমধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কলকাতা থেকে রাম মন্দির ট্রেনে করে কিভাবে পৌঁছাবেন সেই ট্রেন জার্নির ভ্লগ দেখিয়েছি এর আগের পর্বে। পরবর্তীকালে আপনারা যারা ভাবছেন রাম মন্দির আসবেন, তারা এই রাম মন্দিরে এসে কোথায় থাকবেন ও কি খাবেন, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে। জয় শ্রীরাম আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই। আমরা এখন রয়েছি অযোধ্যা ধাম জাংশনে, আর এই হচ্ছে সেই নবনির্মিত অযোধ্যা ধাম জাংশন। এর আগের পর্বে আপনারা দেখলেন আমার সমস্ত ট্রেন জার্নিটা। এবার আমরা এই অযোধ্যা ধাম স্টেশন থেকে বেরিয়ে বাইরে যাব কোনো একটা হোটেল কিংবা গুরুদুয়ারার সন্ধানে। আমরা কোথায় থাকছি, কি করছি না করছি সমস্ত আপডেট দেবো, যাতে আপনাদের পরবর্তীকালে অযোধ্যা ধাম স্টেশনে এসে কোথায় উঠবেন তাতে যেন আপনাদের কোনো প্রবলেম না হয়, সেই জিনিসটা দেখাবো আজকের এই পর্বে। চলুন এই স্টেশনের বাইরে যাওয়া যাক। আর এই অযোধ্যা ধাম স্টেশন নয়, স্টেশন কম এয়ারপোর্ট বেশি লাগছে। জাস্ট ডিজাইনটা দেখুন, এখনও হয়তো পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি অযোধ্যা ধাম স্টেশন। এই অযোধ্যা ধাম স্টেশন কিছু বছর আগে আমি যখন এসেছিলাম, রাম মন্দির তৈরি হওয়ারও আগে, এক লাইনের মাত্র একখানা ট্রেন আসার মতন স্টেশন ছিল। এখন এই অযোধ্যা ধাম স্টেশনে একদম পুরো ভোল পাল্টে গেছে। দেখুন, পুরো মনে হচ্ছে এয়ারপোর্ট। এই দেখুন, এই সেই সুবিশাল ওয়েটিং হল এই অযোধ্যা ধাম স্টেশনে। কি বিশাল লাগছে দেখুন ওয়েটিং হলটা, আর কি সুন্দর করে তৈরি করা রয়েছে। অসাধারণ অসাধারণ। এই স্টেশনে কি নেই, আর 5টা ভালো ভালো স্টেশনের মতো নেই স্টেশনটাও। স্টেশনেও দেখুন লিফটের সুবিধা রয়েছে, কিন্তু একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন টাইলস বসানো, আর সব সময় মেনটেনেন্সে রাখা হয়েছে।
দেখলেন তাহলে কীরকম সুন্দর এই অযোধ্যা ধাম স্টেশন। প্রথমে যেটা বলছিলাম স্টেশন নয়, এটা বলা চলে এয়ারপোর্ট। চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে অযোধ্যা ধাম স্টেশন, আর এই দিকের এই সোজা পথ ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। তারপরেই যত হোটেল, যত ধর্মশালা সব এই লাইন বরাবরই পড়বে। ওই হচ্ছে অযোধ্যা ধাম জাংশন, আর এই হচ্ছে প্রথমেই একটা ধর্মশালা, গুজরাটি ধর্মশালা। চেষ্টা করব এই ধর্মশালাতেও খোঁজ নেওয়ার, যদি এইখানে পাওয়া যায়। আর এই গুজরাটি ধর্মশালার এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তোমরা চাইলে কল করতে পারো, দেখতে পারো রুম অ্যাভেলেবেল আছে কি না। রাস্তায় প্রচুর লোক দেখতে হবে, প্রচুর দালাল দেখতে হবে, যারা ডেকে ডেকে আপনাদের বলবে যে রুম নেওয়ার জন্য। আমার মতে মনে হয় যে নিজেরা করে নেওয়াটাই বেটার, কারণ তারা তো আর ফ্রি অফ কস্ট কাজ করছে না, তারা নিশ্চয়ই কিছু না কিছু একটা কমিশন রাখছেই। তো আমরা নিজেরাই খোঁজার চেষ্টা করছি, খুঁজে আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা জানানোর চেষ্টা করছি। যাই একটু খুঁজে দেখি, বেশ কয়েকটাতে দেখলাম, পেলাম না, দেখি কোনটাতে পাওয়া যায়। এই হচ্ছে আমাদের শ্রী বালাজি ধর্মশালা। বালাজি ধর্মশালা নাম্বার দেওয়া রয়েছে। আমরা এই বালাজি ধর্মশালাতেই আজকে রাত্রিবাস করার ভাবনা চিন্তা করেছি। চলুন আপনাদের রুম ট্যুরটা দেওয়া যাক। আর এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। এইখানে ছোটো একটা টেবিল দেওয়া রয়েছে। রুমটা একদম নোংরা হয়ে গেছে, তাও আপনাদের দেখাচ্ছি। এইখানে 3 থেকে 4 জন আরামসে শুতে পারবে। এটা এসি রুম, এটা নন এসি করে আমাদের দেওয়া হয়েছে। আর একদম লাগোয়া বাথরুম। রুম যে খুব একটা বড় তা নয়, একদম কম্প্যাক্ট ছোট একটা রুম, বিশেষ কিছু নেই। আপনারা যারা আমার অন্যান্য হোটেলের ভিডিওগুলি দেখেছেন, এর থেকে অনেক ভালো ভালো রুম কিন্তু আমি দেখেছি অন্যান্য স্থানে। এইখানে আপাতত এরকমই রুম পাওয়া যাচ্ছে। এই হচ্ছে বাথরুমের কিছুটা হাল। বাথরুমে সবই ঠিক আছে। বাথরুম ইউজ করে একটা জিনিস বুঝতে পারলাম যে বাথরুমে কিন্তু কোনো হ্যাঙ্গার নেই। এই একটা কল, এইখানে শাওয়ার আর এই বেসিন। একটা মানুষ ঠিকঠাক করে স্নান করার জন্য খুব একটা যে উপযুক্ত তা কিন্তু নয়। আমরা এই যে এই রুমটা নিয়েছি, এই রুমটা আমাদের পড়েছে 1000 টাকা। অ্যাকচুয়ালি ব্যাপারটা বলে দিই, আমরা যখন প্রথমে স্টেশন থেকে এই ধর্মশালায়, বিড়লা ধর্মশালায় এলাম, তখন আমরা অনেকক্ষণ ধরে নেগোশিয়েট করে করে 800 টাকায় এনাদেরকে রাজি করাতে পারলাম। কিন্তু কিছুক্ষণ বাদে আমরা ভাবলাম যে হয়তো 800 টাকায় যখন এখানে রাজি হয়ে যাচ্ছে, হয়তো আরও দূরে একটু যদি যাই, আর একটু জায়গা যদি খুঁজে আসি, তাহলে হয়তো আরও বেটার কোনো প্রাইস পেতে পারি। সেই লোভে গিয়েছিলাম, কিন্তু অন্যান্য জায়গার থেকে খারাপ রুম, প্রাইস খুবই বাজে, প্রাইস আরও বেশি, 1200, 1400, 1500। সেক্ষেত্রে আমাদের পড়তা হলো না। দ্বিতীয়বার ফিরে এলাম। দ্বিতীয়বার ফিরে আসাতে ওনারা বলছেন যে ওই 800 টাকার রুমটা আর নেই, ওনারা দিতে পারবেন না। তখন সেক্ষেত্রে আমরা আবার অন্য জায়গায় গেলাম। তারপরে আবার কিছুক্ষণ বাদে ঘুরে এলাম। তারপরে ওনারা বলছেন যে এই যে এসি রুমটা আছে, এসি রুমটা যদি আমরা নিই, তাহলে এসিতে নিলে 1500 টাকা, আর নন এসিতে নিলে 1000 টাকায়। 1000 টাকায় আমাদের এই রুমটা আমাদের পড়েছে। এই যে এখন 2 দিন বাদে, মানে কাল 16 তারিখ, পরশু 17 তারিখ। 17 তারিখ হচ্ছে রামনবমী। রামনবমীর এই যে বড় একটা উৎসব, মহোৎসব, এই উৎসবের মার্কেটেও কিন্তু এরা এই বাজেটটা দিচ্ছে এখনও পর্যন্ত। এদের দাম বাড়তেও পারে, কমতে পারে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে 2-3 মিনিট, 2-3 ঘন্টার মধ্যে কীরকম দাম আপস অ্যান্ড ডাউন হচ্ছে। তবে আমি আপনাদের বলতে পারি যে স্টেশন চত্বরের কাছাকাছি রুম নেবেন। আর তাছাড়া প্রচণ্ড দালাল রয়েছে, তার দালালদের খপ্পরে না পড়তে একটু যদি কষ্ট করে রুম খোঁজেন, অনেক ভালো ভালো রুম, ধর্মশালা, হোটেল, হোমস্টে অনেক কিছু পেয়ে যেতে পারেন। তো আমি বলবো যে একটু নিজেরা খুঁজে, একটু নিজেরা দেখে তারপরে রুম নিন। আমরা তো প্রায় 5:30টায় যখন নামলাম, তারপরে প্রায় ঘন্টা 3-4 ধরে তো গোটা রাম মন্দিরের এই চত্বরটা পুরো 2-3 কিলোমিটার হেঁটে ফেলেছি। খুব একটা ভালো রুমের আমরা কিন্তু সন্ধান পাইনি। আর যেইগুলো পেয়েছি সেইগুলো প্রচুর হাই ক্লাস, আর সেটা আমাদের বাজেটের পুরো বাইরে। তো আমি আপনাদের সাজেশান দিতে পারি যে যদি কোথাও রুম না পান, এখানে এসে স্টে করতে পারেন। এটা যে আহামরি খুব একটা ভালো রুম তা কিন্তু নয়, ওই চলে যাওয়ার মতন। যেমন আমাদের রাত কাটাতে হবে, 2 রাত কাটাতে হবে, তাই জন্য নেওয়া। ঘড়িতে সময় এখন ঠিক প্রায় 9:28। আমাদের এই ধর্মশালা থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। পাশেই সীতা রসোইতে বেশ সুন্দর খাবার দাবার পাওয়া যায় শুনেছি, এবং সেটা পুরোপুরি নাকি ফ্রিতে। এখনও জানি না, তবে গিয়ে দেখবো সেখানকার খাবার, মানে সেখানকার খাবার না, সেখানকার ভোগ টেস্ট করব।
মা সীতার রসোই বলা হয় যেটাকে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আমরা রুমটা খুবই কাছাকাছি একদম স্টেশনের পেয়েছি। এই আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিই। এই দিক থেকে যদি সোজা যাওয়া হয় তাহলে 150 মিটারের মধ্যেই পড়ছে কিন্তু অযোধ্যা ধাম স্টেশন। সামনে এটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু গভর্নমেন্টের 450 টাকা করে, আমি জাস্ট শুনছিলাম, আমি কিন্তু দেখিনি এখনও, 450 টাকা করে এখানে ডরমেটারি পাওয়া যায় পার হেড। আর এই দিকে এই চত্বরে প্রচুর ধর্মশালা, প্রচুর হোটেলস রয়েছে। আর এই দিক দিয়ে আমরা যেই ধর্মশালায় রয়েছি, বালাজি ধর্মশালা, তার পাশেই রয়েছে বিড়লা ধর্মশালা। আমরা চেষ্টা করেছিলাম বিড়লা ধর্মশালা যাওয়ার জন্য, পাইনি। এখন যাই হোক, যাওয়া যাক, খাওয়া দাওয়া করা যাক। আমরা এই মুহূর্তে এখন রয়েছি শ্রীরাম জন্মভূমি মন্দিরের একদম ঠিক সামনে। এই দিকটায় দেখুন রাম জন্মভূমি মন্দিরের রাস্তা ঠিক এই দিকে চলে গেছে। এই দেখুন রাম জন্মভূমি মন্দিরের রাস্তা ঠিক কিন্তু এইদিকে চলে গেছে। রাস্তাঘাট ঝা চকচকে পরিষ্কার, পুরোটাই বোধহয় নতুন করে রেনোভেট করা হয়েছে। এই দিকটা হচ্ছে রাম জন্মভূমির দিকটা। কালকে সকালবেলা আমি আপনাদেরকে নিয়ে আসবো এখানে। এখনও দেখা যাচ্ছে বেশ কয়েকজন লোক, বেশ অনেক লোক রয়েছে কিন্তু রামলালা দর্শনের জন্য। বেশ সুন্দর মতন সুন্দর করে সাজানো রয়েছে জায়গাটা। এখনও কনস্ট্রাকশন চলছে কিন্তু এখানে। আর এই পথ ধরে সোজা এগিয়ে গেলে হনুমানগাড়ির কাছেই রয়েছে কিন্তু সীতার রসোই, যেখানে আমরা এখন ভান্ডারা খাওয়ার জন্য যাচ্ছি। আর এই দেখুন রাস্তার দু সাইডে ব্যারিকেডিং করা আছে, প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ ফোর্স ডিপ্লয়েড করা রয়েছে এই গোটা রাম মন্দির চত্বরে। প্রচুর পুলিশ ফোর্স রয়েছে, মানে কাতারে কাতারে মানুষ যেরকম জড়ো হচ্ছে আস্তে আস্তে, সেরকম মানুষের সুবিধা দেখার জন্য পুলিশ ফোর্সও রয়েছে কিন্তু। আর সারাক্ষণ এই মাইকে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে, গান হচ্ছে, পুরো একদম যেমন মেলা রব যেটাকে বলা হয় সেটা কিন্তু রয়েছে প্রতি মুহূর্তে। আর একদিন বাদেই যেহেতু রয়েছে রামনবমী, হাজারো লাখো মানুষের ভিড়ের জমায়েত হচ্ছে এই রাম জন্মভূমিতে। এই রাস্তায় বেশ সুন্দর লাইটিং দেখতে পাচ্ছেন, কি সুন্দর রঙ্গোলি টাইপস রয়েছে না, বেশ ঘুরছে। এই দেখুন ওপর থেকে প্রজেক্টরের মতন লাইটিং করা রয়েছে। এই দেখুন এই সাইডে, এইখানে কি সুন্দরভাবে ঢেলে সাজানো হয়েছে অযোধ্যাকে। দেখুন খালি একবার, দেখুন কি সুন্দরভাবে এটা ঘুরছে, প্রতিটা রঙ্গোলি ঘুরছে, অপূর্ব লাগছে দেখতে। রাস্তাঘাট পুরো চেঞ্জ। এখানে প্রতিটা দোকানকে কিন্তু বেশ সুন্দর আর সমান, যে কোনোটা বড় কোনোটা ছোট সেরকম কিন্তু না, সমানভাবে রেনোভেট করা হয়েছে, সুন্দরভাবে দেখা যাচ্ছে, সুন্দরভাবে সাজানো রয়েছে প্রতিটা দোকানের সামনে। এপাশে যেমন এপাশেও তেমন, বেশ সুন্দর করে দেখুন লাইন দিয়ে সারিবদ্ধভাবে দোকান রয়েছে। আর এই রঙ্গোলিগুলো যেগুলো উপরে প্রজেক্টর ল্যান্ডে করা রয়েছে, এ তো পুরো একদম ভোলি পাল্টে দিচ্ছে অযোধ্যা নগরীর এই রাস্তাঘাটে। ভেবেছিলাম আজকে রাতের খাবারটা খাবো সীতা কি রসোই থেকে, কিন্তু গিয়ে দেখছি ভান্ডারা অলরেডি বন্ধ হয়ে গেছে। তাই এখন এই হনুমানগড়ি থেকে লাতাচাপের দিকে যান তাহলে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন। তার মধ্যে থেকে একটাতে এসছি আজকের খাবার খেতে। 150 টাকায় ভরপেট পেট চুক্তি খাবার দাবার আছে এখানে। খাওয়া দাওয়া শুরু করা যাক। টেস্ট কেমন এখানে আপনাদের জানাবো। চলে এসছে আমাদের এই 150 টাকার থালি। এখানে দু রকমের থালি পাওয়া যায়, একটা হচ্ছে 120 টাকা দামের থালি, যেই থালিটায় আপনারা শুধুমাত্র 4টে রুটি ভাত পেয়ে যাবেন, সবজি, যেটা হচ্ছে লিমিটেড থালি বলা চলে। আর 30 টাকা যদি খরচা করেন 150 টাকায়, তাহলে আনলিমিটেড থালি। আমরা সেটাই নিয়েছি, 150 টাকায় আনলিমিটেড থালি। এখানে আপাতত 2টো রুটি আর এখানে ভাত দিয়েছে, কিন্তু আরও 2টো রুটি আমাদের পাওনা রয়েছে, দিয়ে যাবে হয়তো আমাদের রুটিগুলো। এটা হচ্ছে গিয়ে আনলিমিটেড খাওয়া দাওয়া, আমাদের যতটা চাইবে, যতক্ষণ আমাদের পেট ভর্তি হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আনলিমিটেড এই থালিতে খেতে পারি। এইখানে রয়েছে ডাল, স্যালাড, এখানে রয়েছে একটা মিক্স সবজি, আর এখানেও একটা রয়েছে তরকারি। খাবারের টেস্ট ভালো। এখানে আশা করি এই চত্বরে যতগুলো হোটেল আছে সব কটাতেই হয়তো খাবারের টেস্ট এবং রেট সব কিছুই একরকমই। পাঞ্জাবি, মারাঠি সব রকমেরই এখানে খাবারের হোটেল আছে দেখতে পাচ্ছিলাম। আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হলো, আবার ফিরে যাব হোটেলের দিকে। চলুন আজকের পর্বটি এই পর্যন্তই, দেখা হবে আবার আপনাদের সঙ্গে
কালকে ঠিক সকালবেলা, কাল সকালে আমরা রাম মন্দির দর্শন করব, হনুমানগাড়ি দর্শন করব, তার একই সাথে আমরা অযোধ্যার যে বিভিন্ন সাইট সিন সব কিছু কিন্তু কালকে কমপ্লিট করব। দেখা হচ্ছে কালকে সকালবেলা ঠিক আপনাদের সাথে আবার।